তো আজকের যে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের যে ৯টি স্বর্গ রয়েছে, সেই ৯টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ যে অভিষেক নামক স্বর্গ থেকে গৃহীত আজকের এই কবিতা অভিষেক নামক কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অভিষেক নামক কবিতার প্রত্যেকটা লাইন নিয়ে আমরা আলোচনা করব, লাইনের মধ্যে বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব, তার অর্থ সম্পর্কে আমরা বুঝবো। কিন্তু তার আগে প্রাথমিকভাবে আমাদের একটু এই সমগ্র কবিতার একটা বিষয়বস্তু সম্পর্কে আমাদের প্রথমেই একটু ধারণা করে তোলা প্রয়োজন। তাহলে আমরা পরবর্তী পর্যায়ে যখন একটা লাইন গুলোর অর্থ ব্যাখ্যা করে আমরা যখন আলোচনা করব, তখন আমাদের কি হবে, ওই কনসেপ্টটা বা ধারণার উপর বেস করে আমরা ওই লাইনগুলো সম্পর্কে অর্থ বুঝবার ক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে। তো সেই সুবিধার কারণে আমাদেরকে প্রথমেই একটু কবিতার বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। তো মূলত এই মেঘনাদবধ কাব্য হচ্ছে রামায়ণের যে কাহিনী কাব্য আমরা সাধারণত ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেই রামায়ণের কাহিনী কাব্য থেকে নেওয়া হয়েছে মেঘনাদবধ কাব্যের অংশ। মাইকেল মধুসূদন দত্ত যে কবি হিসেবে তিনি ছোটবেলায় মায়ের সহচর্যে রামায়ণ, মহাভারত, ভাগবত সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়েছিল এবং সে রামায়ণ মহাভারতের দ্বারা আকর্ষিত কাহিনীর মধ্য দিয়ে তিনি আকর্ষিত হয়েছিলেন। তো সেই রামায়ণের অংশ বিশেষ মেঘনাদবধ কাব্যের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন ৯টি স্বর্গের মধ্য দিয়ে। তো অভিষেক কাব্যের বিষয়বস্তুটা শুরু হচ্ছে এমনই, রাবণের পুত্র বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে কাব্যের কবিতাটি শুরু হচ্ছে। বীরবাহু হচ্ছে রাবণের পুত্র। রাবণ গন্ধর্ব কন্যা চিত্রাঙ্গদার পুত্র হচ্ছেন বীরবাহু, এবং তিনি হলেন রাবণের অপর পুত্র মেঘনাদের বৈমাত্রীয় ভাই, মানে হচ্ছে সৎ মায়ের যে সন্তান, অর্থাৎ সৎ ভাই তার, সে হলো বীরবাহু। এবং এই বীরবাহু রামের সাথে রাবণের বোন শূর্পণখাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত এবং যুদ্ধের যে সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়া, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে রাবণ যখন সীতাকে অপহরণ করে নিয়ে যায়, তখন রাম লঙ্কায় প্রবেশ করে এবং সেখানে যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধে অবতীর্ণ হয়। রামের সাথে রাবণের যুদ্ধের ক্ষেত্রে যেমন বীরবাহুকে যখন তাকে যুদ্ধে পাঠানো হয় এবং বীরবাহু রাম কর্তৃক যখন বধ হয়ে, মানে বীরবাহু মারা যায়, ঠিক তেমনই একটা পর্যায়ে যখন লঙ্কার অবস্থা সোনার লঙ্কা থেকে করুণ অবস্থায় পরিণত হচ্ছে, তো সেই সময় কি করেছেন দেবী লক্ষ্মী, রাবণ পুত্র মেঘনাদ, যাকে বলা হয় ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন বলে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। তার অপর নাম মেঘনাদ। মেঘের আড়াল থেকে তাকে যুদ্ধ করতে বল, মেঘের আড়াল থেকে মেঘকে বাহন করে সে তার কার্যে উপনীত হতো বলে তাকে বলা হতো মেঘনাদ। সেই মেঘনাদ বা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ যখন নারী মহলে প্রমোদে ব্যস্ত ছিল, মানে আনন্দ উপভোগ করতে ব্যস্ত, তখনই দেবী লক্ষ্মী তার ধাত্রী, অর্থাৎ যে পালনকারিণী, সেই ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশে সেই মেঘনাদের যেখানে সে প্রমোদে ব্যস্ত ছিল সেখানে প্রবেশ করে এবং সেখানে যে গিয়ে তিনি বলেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে যে বীরবাহু মারা গিয়েছেন রামের সাথে যুদ্ধে। রাম তো এখন সেই রামের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য লঙ্কারাজ বা লঙ্কা অধিপতি রাবণ যুদ্ধ শয্যায় সজ্জিত হয়ে রাবণের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। তো যখনই এই দেবী লক্ষ্মীর এই কথা যখন শোনেন ইন্দ্রজিৎ, রাবণ পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তখন তিনি তখন লজ্জায় এবং অপমানিত বোধ করেন যে তার বর্তমান, মানে তিনি থাকায় তার পিতাকে যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে, সেটা তার কাছে খুবই দুঃখদায়ক। তাই সে লঙ্কাধিপতি রাবণের কাছে প্রবেশ করেন এবং তার পিতার নিকট আশীর্বাদ নিয়ে তিনি বলেন যে রামকে তিনি যে বধ করেছিলেন এবং সে কোন মায়া বলে আবার পুনরায় সে জীবিত হয়েছে, সেটা তার কাছে সত্যি বিস্ময়ের। এবং তিনি আবার চায় যে শরৎ তীরের আঘাতে তাকে নিমজ্জিত করে তাকে একেবারে ধ্বংস করে দিতে বা তাকে একবারে মৃত্যুশয্যায় শায়িত করবার জন্য তিনি আবার যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং লঙ্কাধিপতি তার এই কথা শুনে তিনি
খুব আহ, মনে মনে একটা শক্তি পেয়েছেন তার এই পুত্রের কথায়, এবং তার সাথে সাথে তিনি তার পুত্রকে এটাও সাবধান করেছেন যে তার ভ্রাতা কুম্ভকর্ণ অসময়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করে তাকে ঘুম ভাঙিয়ে তার যুদ্ধ অবতীর্ণ করেছিল এবং তার মৃত্যু হয়েছে, এবং সেটার জন্য সে শঙ্কিত। সেই কারণে তিনি সচেতন করেছেন যে ইন্দ্রজিৎ যেন নিজের প্রতি দৃষ্টি না, নিজের প্রতি যত্ন নেয় এবং যুদ্ধক্ষেত্রের পারদর্শিতার মধ্য দিয়ে সে যেন রামকে বধ করে। এবং রাম, এবং এটাও তাকে বলে যে যুদ্ধ করবার আগে তার উপাস্য দেবতা তার অগ্নিকে যেন সে স্মরণ করে, তারপরে সে যুদ্ধক্ষেত্রে যায়, এবং যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার তার একান্তই ভালোবাসার প্রাণের যে স্ত্রী প্রমীলাকে তখন সে বিদায় সম্বর্ধনা মানে বিদায় জানিয়ে চলে যাচ্ছে, তখন প্রমীলা তাকে তার বিদায় দিয়ে চলে যাওয়াটাকে ব্যথিত বোধ করছেন, এবং তিনি তার জন্য তাকে সান্ত্বনা দিচ্ছেন যে খুব শীঘ্রই সে ফিরে আসবে এবং সে রামকে বধ করে আবার পুনরায় লঙ্কায় আসবে এবং লঙ্কাকে আবার সেই সোনার লঙ্কার পুনরুদ্ধার করে লঙ্কাকে আবার পুনরায় আগের অবস্থা ফিরিয়ে দেবে। এইটা হচ্ছে মূলত অভিষেক কবিতার যে মূল বিষয়বস্তু। এটা সম্পর্কে আমাদের এটা ধারণা যে রাবণের ছোট পুত্র বিবাহ মৃত্যু হলো, সেই দুঃখে কাতর হয়ে রাবণ যুদ্ধক্ষেত্রে রামের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। অপরদিকে তার পুত্র ইন্দ্রজিৎ একাধিক নারী সঙ্গিনীর সাথে প্রমোদ বিলাসে মত্ত ছিল। ঠিক তখনই দেবী লক্ষ্মী তার ধাত্রীমাতা প্রভাসের ছদ্মবেশে সেখানে উপস্থিত হয় এবং তার সমস্ত ঘটনার কথা বলেন, এবং সেটা শুনে সে পিতার কাছে এসে রামকে বধ করবার জন্য সে প্রস্তুত হন এবং পিতার কাছে আশীর্বাদ চান। পিতা তাকে বলেন যে তার উপাস্য দেবতা অগ্নিকে স্মরণ করে তারপর সেই যুদ্ধে যেন প্রস্তুত হয়। এবং অপরদিকে যখন সে এটাও তাকে স্মরণ করে যে তার শক্তিশালী ভ্রাতা কুম্ভকর্ণকে অসময়ে ঘুম ভাঙে তাকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করার ফলস্বরূপ তার যে মৃত্যু হয়েছে, যেন সে বিষয়ে সচেতন হয় এবং দক্ষতার সাথে যুদ্ধ করে যেন রামকে সে বধ করতে পারে। এবং যখন চলে যাচ্ছেন তখন তার স্ত্রী প্রমীলা তাকে তার এই চলে যাওয়ার মধ্যে মানে বেদনাহত হচ্ছেন, এবং তাকে চলে যাওয়ার বেদনাহত যখন হচ্ছেন তখন তাকে আশ্বাস দেয় যে না, খুব শীঘ্রই সে ফিরে আসবে। এবং তখনই শেষ মুহূর্তে যখন রাবণ এই বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে অভিষেক করছেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের প্রধান হিসেবে তাকে নিযুক্ত করে অভিষেক করে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন, সেটাই মূলত এই অভিষেক কবিতার বিষয়বস্তু। এবার আমরা চলে যাব ওই প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন এবং তার বিস্তারিত অর্থ সহ আমরা আলোচনা আজকে করবো। তো শুরু করা যাক পরবর্তী অংশগুলি।